নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টিব্যাগার স্টক নিয়ে। আমরা মাল্টিব্যাগার স্টক কিভাবে খুঁজবো? হাউ টু ফাইন্ড লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টিব্যাগার স্টক। এই টপিকসটা কেন অত ইম্পর্টেন্ট সেটাকে আমাদের বোঝা দরকার যে আমরা মাল্টিব্যাগার স্টক বা যেটাকে বলে লাইফ চেঞ্জিং স্টক কেন খুঁজবো? তার কারণ যত আমরা রিটেল ইনভেস্টররা আছে, এই বড় বড় যারা বিশাল বড় ইনভেস্টর যারা মনে করেন কোটি কোটি টাকা ইনভেস্ট করে, ২ কোটি, ৩ কোটি, ৫ কোটি, ১০০ কোটি, মানে হিউজ অ্যামাউন্ট যারা ইনভেস্ট করে, আমি তাদের কথা এখানে বলছি না। আমি বলছি যারা আমরা রিটেল ইনভেস্টর, ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ টাকা আমরা মার্কেটে ইনভেস্ট করি আর একটা রিটেল ইনভেস্টর যারা ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, ২৫ লাখ টাকা ইনভেস্ট করে, তাদের কিন্তু লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টিব্যাগার স্টক খুব ইম্পর্টেন্ট। মানে যদি আপনার পোর্টফোলিওতে ১৫টা স্টক থাকে, তার মধ্যে অন্তত ৩ থেকে ৪টে এরকম স্টক হওয়া উচিত যে স্টকটা মাল্টিব্যাগার। মাল্টিব্যাগার মানে ১৫ থেকে ১৬টা যদি স্টক আপনার পোর্টফোলিওতে থাকে, তার মধ্যে ৩ থেকে ৪টা এরকম স্টক হওয়া দরকার যে স্টকটা হয়তো আপনার পোর্টফোলিও ৩ বছরে 10x, 15x বা 20x রিটার্ন দিল। যদি এরকম ৩টে ৪টে স্টক আপনার ৫-৬ বছরের কেরিয়ারে বা ৭-৮ বছরের ইনভেস্টিং কেরিয়ার যদি না থাকে, ৩ থেকে ৪টা মিনিমাম স্টক, তা নাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে আপনি নিজের কেরিয়ার বানাতে পারবেন না। মানে আজকে যদি আপনি ১০ লাখ টাকাতে মার্কেট শুরু করেন, যদি আপনি ১০ বছরে মিনিমাম ১ কোটি টাকা করতে চান, আপনার কিন্তু ৩ থেকে ৪টে মিনিমাম এরকম একটা স্টক দরকার, যে স্টকগুলো আপনার পোর্টফোলিওতে যদি ৩ থেকে ৪ বছর থাকে, অ্যাটলিস্ট 10x, 20x, 15x হয়ে যায় ৩ থেকে ৪ বছরের মধ্যে, মানে মাল্টিব্যাগার রিটার্ন দেয়। এই স্টকগুলো কিন্তু আপনার পুরো ইনভেস্টিং কেরিয়ার বা আপনার যে পুরো ফিনান্সিয়াল লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, মানে আপনাকে ফিনান্সিয়ালি ফ্রি করে দিতে পারে। যদি আপনার পোর্টফোলিওতে এরকম ৩ থেকে ৪টি স্টক আপনি পেয়ে যান, মাল্টিব্যাগার স্টক বা এগুলোকে আপনি বলতে পারেন লাইফ চেঞ্জিং স্টক। আমরা রিটেল ইনভেস্টর যদি মাল্টিব্যাগার স্টক না পায়, একটা রিটেল ইনভেস্টর ৮ থেকে ১০ বছরের যদি একটা ইনভেস্টিং জার্নি থাকে, সেখানে যদি মিনিমাম ৪টে ৫টে যদি মাল্টিব্যাগার স্টক সে না পায়, তাহলে তার কেরিয়ার সে কোনো আলফা জেনারেট করতে পারবেন না। আর শেয়ার মার্কেট থেকে কিন্তু কেরিয়ার বা লাইফের যে ফিনান্সিয়াল কন্ডিশন, সেটাকে চেঞ্জ করা খুব মুশকিল। ৫ লাখ ১০ লাখ টাকা ইনভেস্ট, ৫ লাখ ১০ লাখ ১৫ লাখ ২০ লক্ষ টাকা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, তারা যদি মাল্টিব্যাগার স্টক না পায়, সে কিন্তু ৮-১০ বছর যদি সে ইনভেস্টিং থাকে শেয়ার মার্কেটে, সে আলটিমেটলি কিন্তু খুব একটা কিছু করতে পারবে না। এবং আমাদের টার্গেটই হওয়া উচিত লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টিব্যাগার স্টক সিলেক্ট করা। আজকে আমরা দেখব একটা মাল্টিব্যাগার স্টক সিলেক্ট করতে গেলে আমাকে কি কি দেখতে হবে, একটা স্টকের মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার, যেগুলা প্রবাবল মাল্টিব্যাগার হতে পারে, কারণ কোন স্টকটা মাল্টিব্যাগার হবে সেটা আমি জানি না, আপনিও জানেন না। এমনকি যে কোম্পানি বা যে স্টকটা রয়েছে, সেই স্টকের প্রমোটারও জানে না যে স্টকটা অ্যাকচুয়ালি মাল্টিব্যাগার হবে। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের পোর্টফোলিওটা পুরো এরকম সাজাতে হবে যাতে সবকটা স্টকই থাকে প্রবাবল মাল্টিব্যাগার। মানে আমি যদি বড় বড় লার্জ ক্যাপ স্টক নিয়ে বসে যাই, স্লো গ্রোথ ইঞ্জিন, তাহলে কিন্তু আমার পুরো পোর্টফোলিও কিচ্ছু হবে না। ১০ বছর আপনি ১০ বছর থাকুন ইনভেস্টেড, আর ১৫ বছর থাকুন ইনভেস্টেড। যদি আপনার পোর্টফোলিওতে এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এসবিআই, এশিয়ান পেইন্ট, পিডিলাইট, আইআরএফসি, আরভিএন, যদি এই ধরনের স্টক নিয়ে পোর্টফোলিও বানান, সে ১০ বছর থাকুন, ১৫ বছর থাকুন ইনভেস্ট, আপনার কিন্তু কেরিয়ারে কোনো চেঞ্জই হবে না। মানে আপনার ব্যাংক এফডি মানে সেম হয়ে যাবে আর কি। আপনার যদি লাইফ চেঞ্জ করতে লাগে ইনভেস্টিং থেকে, তাহলে কিন্তু আপনাকে খুঁজতে হবে হচ্ছে মাল্টিব্যাগার স্টক বা বলতে পারেন লাইফ চেঞ্জিং স্টক। আজকে আমরা দেখবো যে একটা মাল্টিব্যাগার স্টক খুঁজতে গেলে তার মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, যে এই ক্রাইটেরিয়া থাকলে এই স্টকগুলো মাল্টিব্যাগার হতে পারে। আগে বলেছি এটা কিন্তু কোনো রিকমেন্ডেশন ভিডিও না, কারণ শেয়ার বাজার পুরোটাই কিন্তু প্রবাবিলিটি গেম, এখানে সিকিউরিটি বলে কিছু নেই। আমাদের কাজ কি, আমাদের কাছে অপরচুনিটি খুঁজতে লাগবে আমাদেরকে, এরকম কিছু স্টক খুঁজতে হবে। যদি আমার পোর্টফোলিওতে ১৫ থেকে ১৬টি স্টক আমি
নিয়ে আমি 15 থেকে 16টা স্টক নিয়ে পোর্টফোলিও বানাই। তার মধ্যে আমার কি থাকবে এক্সপেকটেশন, অ্যাটলিস্ট 4টে স্টক এরকম থাকবে নেক্সট 3 to 4 ইয়ার্স, যাতে সেই 4টে স্টক নেক্সট 3 to 4 ইয়ার্সে 10x, 20x বা 30x হয়ে যাবে। এই ধরনের আমি 3 থেকে 4টে স্টক পেয়ে যাই, তাহলে কিন্তু মোটামুটি আমার ইনভেস্টিং ক্যারিয়ারটা সাকসেস, মানে আমার শেয়ার মার্কেট থেকে আমার লাইফটা চেঞ্জ হতে পারে। চলো না, আজকে আমি দেখে নেবো, আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো, এটা মাল্টিব্যাগার স্টকের কি ক্রাইটেরিয়া থাকলে সেই স্টকগুলো মাল্টিব্যাগার বা লাইফ চেঞ্জিং স্টক হতে পারে। প্রথম যেটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে, প্রথম যে নাম্বার 1 হচ্ছে মার্কেট ক্যাপ। মাল্টিব্যাগার স্টকের প্রথম ক্রাইটেরিয়া থাকবে মার্কেট ক্যাপ, মানে স্টকটি অবশ্যই ছোট কোম্পানি হতে হবে। ছোট কোম্পানি বলতে তার মার্কেট ক্যাপ ছোট হতে হবে। মানে এখন কোনো স্টকের যদি মার্কেট ক্যাপ থাকে 1 লাখ কোটি টাকা, 1 লাখ কোটি যদি কোনো মার্কেট ক্যাপ থাকে, সে কোম্পানির 20%, 25%, 30% রেগুলার সেলস গ্রোথ করে, সেই স্টকটা কিন্তু মাল্টিব্যাগার হওয়া খুব কঠিন। সেই স্টকটা কম্পাউন্ডার হতে পারে, যেরকম পলিক্যাপ, মুথুট ফিনান্স বা বাজাজ ফিনান্স বা টাইটান, এগুলো একটা ভালো কম্পাউন্ডার, মানে এই স্টকগুলো হেভি হয়ে গেছে, এদের এখন মার্কেট ক্যাপ হিউজ, কিন্তু এদের বিজনেসটা দেখুন এখন এরা 20% করে সেলস গ্রোথ করে যাচ্ছে ননস্টপ। এই স্টকগুলো কম্পাউন্ডার, মানে এই স্টকগুলো আপনাকে প্রতি বছর 20%, 80% এভাবে রিটার্ন দিয়ে যাবে। এদের স্টকগুলো কিন্তু মাল্টিব্যাগার হওয়া খুব মুশকিল। আমি বলছি না হবেই না, কিন্তু মাল্টিব্যাগার খুব কঠিন, কারণ অলরেডি যদি আপনার 1 লক্ষ কোটি 2 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ হয়, সেখান থেকে স্টকটাকে মাল্টিব্যাগার করা কেন কঠিন? কারণ অলরেডি পুরো ইন্ডিয়ার মধ্যে ঢুকে আছে, সব শেয়ার হোল্ডার মধ্যে ঢুকে আছে, এখান থেকে নতুন শেয়ার হোল্ডার এইসব স্টকে ঢোকা খুব মুশকিল, মানে এইসব স্টকের পিটা রিরেটিং হওয়া খুব মুশকিল। ওই জন্য আপনাকে এরকম স্টক খুঁজতে হবে, মাল্টিব্যাগার স্টক, মাল্টিব্যাগার অপরচুনিটি এরকম খুঁজতে হবে যার মার্কেট ক্যাপ খুব ছোট, 500 কোটি টাকা মার্কেট ক্যাপ বা 1000 কোটি টাকা মার্কেট ক্যাপ, 1500 কোটি টাকা মার্কেট ক্যাপ, হাইস্ট 5000 কোটি টাকা মার্কেট ক্যাপ, এরকম আর কি। 500, 700, 1000 কোটি টাকা মার্কেট ক্যাপ, 2000 কোটি টাকা মার্কেট ক্যাপ, 3000 কোটি টাকা মার্কেট ক্যাপ বা 5000 কোটি টাকা মার্কেট, এই লেভেলে আমাকে কোম্পানি খুঁজতে হবে। এই লেভেলের কোম্পানি কেন খুঁজতে হবে? ছোট মার্কেট ক্যাপ মানে কি, সেই স্টকটা এখন অতটা পপুলার হয়নি। একটা 5000 কোটি টাকার কোম্পানি, তার পক্ষে কিন্তু 50,000 কোটি টাকার কোম্পানি হওয়া অনেকটা সহজ। দেখো 2 লক্ষ কোটি টাকার কোম্পানি, তাকে যদি 10x হতে তাকে 20 লক্ষ কোটি টাকার কোম্পানি হতে হবে। আর 20 লক্ষ কোটি টাকার কোম্পানি কিন্তু শেয়ার মার্কেটে খুব রেয়ার। যদি একটা 50,000 কোটি টাকার মার্কেট ক্যাপ কোম্পানি বা একটা 60,000 কোটি টাকার মার্কেট ক্যাপ কোম্পানি হওয়া কিন্তু অনেকটা সোজা। কারণ আমাদেরকে ছোট মার্কেট ক্যাপ খুঁজতে হবে, 3000 কোটি টাকা মার্কেট ক্যাপ, 1000 কোটি টাকা মার্কেট ক্যাপ, 500 কোটি টাকা মার্কেট ক্যাপ, কারণ এই স্টকগুলো 10x, 20x, 30x হওয়া কিন্তু অনেকটা সোজা। একটা 1 লাখ কোটি টাকা মার্কেট ক্যাপ কোম্পানির 5x, 10x প্রায় ইম্পসিবল ব্যাপার, খুব কঠিন ব্যাপার। কিন্তু একটা 1000 কোটি টাকার কোম্পানি বা একটা 2000 কোটি টাকা মার্কেট ক্যাপের কোম্পানি কিন্তু 10x, 20x অনেক সহজ, অনেক ইজি আর কি। কারণ আমাদের ফিউচার মাল্টিব্যাগার খোঁজার প্রথম নাম্বার 1 পয়েন্ট হচ্ছে স্টকটিকে অবশ্যই স্মল ক্যাপ হতে হবে, স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ হতে হবে, তার মার্কেট ক্যাপ ছোট হতে হবে, 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 3000 কোটি বা হাইস্ট 5000 কোটি টাকা হতে পারে মার্কেট ক্যাপ। সেকেন্ড কি হতে হবে, স্টকটিকে পি, স্টকটির যে ভ্যালুয়েশন মানে প্রাইস টু আর্নিং রেশিও একদম সস্তা হতে হবে। মানে কোনো স্টকে যদি পি রেশিও 50, 60, 70, 80, 90 থাকে, সেই স্টকটা কিন্তু মাল্টিব্যাগার হওয়া খুব কঠিন। সেই স্টক থেকে পিটা রিলেটিং হওয়া খুব মুশকিল। কোম্পানি খুব ভালো বিজনেস করছে, 20%, 25%, 30% সেলস গ্রোথ করেছে, দেখা গেল স্টকটির পি 50 হয়ে যাচ্ছে, সেই স্টকটিকে কিন্তু মাল্টিব্যাগার হবে না, কারণ ওখানে পিটা বাড়ার চান্স খুব কম। একটা স্টক মাল্টিব্যাগার কখন হবে? যখন তার ইপিএস গ্রোথ হবে, মানে আর্নিং গ্রোথ খুব ভালো হচ্ছে, সেলস গ্রোথ, প্যাট গ্রোথ দুর্দান্ত হচ্ছে, সঙ্গে কোম্পানিটার পিটারও এক্সপেনশন হচ্ছে। পি এক্সপেনশন কখন হবে? যখন স্টকটার ভ্যালুয়েশনটা খুব সস্তা থাকবে। যদি স্টকটার পি কম মানে কি, মানে স্টকটা যে হারে আর্নিং গ্রোথ হচ্ছে, স্টকটার মধ্যে সেভাবে শেয়ার হোল্ডার নেই, মানে প্রচুর শেয়ার হোল্ডার সেই স্টকটার মধ্যে আসতে পারে, মানে স্টকটির মধ্যে একটা পি রিরেটিং হওয়ার চান্স থাকে। মানে ফার্স্ট ক্রাইটেরিয়া কি বলছিলাম আমি, স্টকটিকে অবশ্যই স্মল ক্যাপ হতে হবে, মানে মার্কেট ক্যাপ ছোট হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে স্টকটির পিটা খুব সস্তা হতে হবে, 10, 12, 15, 20, 25 হাইস্ট।
যদি কোনো কোম্পানির পি 50, 60, 70, 80, 100 দামের স্টকটা ফুললি প্রাইসড হয়ে আছে, ওই স্টকটা যদি ভালো বিজনেস সেলস গ্রোথ করে, প্রফিট গ্রোথ করে, স্টকটা খুব ভালো কম্পাউন্ডার হবে। কিন্তু সেই স্টকটাকে মাল্টিব্যাগার বানানো কিন্তু খুব কঠিন কাজ। কিন্তু প্রচুর ভালো ভালো কোম্পানি, যেরকম ভিডিওরিলকে দেখুন 50%, 60% সেলস গ্রোথ করছে, কিন্তু ভিডিওরিলের পি কত 60, 70, 80 ট্রেড করছে। মানে এখান থেকে কিন্তু ভিডিওরিলের মাল্টিব্যাগার হওয়াটা খুব কঠিন। স্টকটি খুব ভালো কম্পাউন্ডার হতে পারে, কিন্তু মাল্টিব্যাগার হওয়াটা একটু, আমি বলছি না মাল্টিব্যাগার হবেই না, কিন্তু মাল্টিব্যাগার হওয়াটা একটু চাপের ব্যাপার, কারণ স্টকটি অলরেডি ফুললি প্রাইসড হয়ে আছে 50, 60, 70, 80 পি। যদিও ভিডিওরিলের আর্নিং গ্রোথ সুপার, 50%, 60% গ্রোথ করে যাচ্ছে, কিন্তু স্টকটি কিন্তু ফুললি প্রাইসড, কারণ স্টকটির পি রেশিও দেখুন 50 থেকে 60। যদি আপনাকে মাল্টিব্যাগার খুঁজতে, যদি মাল্টিব্যাগার স্টক খুঁজতে লাগে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্টকটির পিটা হতে হবে সস্তা, প্রাইস টু আর্নিং রেশিও হতে হবে 10, 12, 15, 20 বা হাইস্ট 25, তবে কিন্তু স্টকটির মধ্যে একটা পি রিলেটিং দেখা যাবে। কারণ স্টকটিকে মাল্টিব্যাগার হতে গেলে স্টকটিকে দুদিক থেকে বাড়তে লাগবে, এক হচ্ছে ইপিএস গ্রোথ, আর হচ্ছে পি রেটিং। যখন ইপিএস গ্রোথ আর পি রেটিং একসাথে হবে, মানে স্টকটির আর্নিং গ্রোথ সুপার হচ্ছে, আবার স্টকটির পি এক্সপ্যানশন হচ্ছে, তখনই কিন্তু একটা স্টক মাল্টিব্যাগার হতে। 3 নম্বর পয়েন্ট কি, বিজনেস মডেল। সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার, একটা স্টক মাল্টিব্যাগার হবে কিনা তার পেছনে মধ্যে কোম্পানির বিজনেস মডেলটা খুব ইম্পর্টেন্ট। মানে একদম সিম্পল বিজনেস মডেল হতে হবে, যাতে আপনি স্টকটা যখন কনকল পড়বেন বা পিপিটি পড়বেন, যাতে বিজনেসটা আপনি পুরোপুরি বুঝতে পারেন। একদম ইজি বিজনেস মডেল, মানে সেই বিজনেস মডেলটা কিরকম হতে হবে, সেকুলার হতে হবে। মানে বিজনেস মডেলটা কোনো গভর্নমেন্ট অর্ডার বা আমেরিকার ট্যারিফ বাড়ালো না কমালো, গভর্নমেন্ট বাজেট কি দেখালো, বাজেটে কি হলো না হলো, এসবের থেকে বাইরে হতে হবে। মানে স্টকটি পুরো সেকুলার হতে হবে, মানে বিজনেস মডেলটি পুরো সেকুলার। যেমন এফএমসিজি কোম্পানি চকলেট ম্যানুফ্যাকচারিং করছে বা বিস্কুট ম্যানুফ্যাকচারিং করছে বা কফি, এগুলো সেকুলার বিজনেস। এদের বিজনেস কোনো বাজেটের উপরে ডিপেন্ডেন্ট না, কোনো গভর্নমেন্টের পলিসির উপরে ডিপেন্ডেন্ট না, বা কোনো কেবলের কোম্পানি বা পেইন্টের কোম্পানি বা একটা জুয়েলারি স্টক, একটা এনবিএফসি স্টক, এই ধরনের বিজনেস হতে হবে যেগুলো খুব সেকুলার বিজনেস। বিজনেস মডেলটা সম্পূর্ণ সেকুলার, কোনো গভর্নমেন্ট পলিসি বা গভর্নমেন্ট বাজেট বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এসবের উপরে ডিপেন্ডেন্ট করবেন। আপনাকে সেই ধরনের সেকুলার বিজনেস মডেল খুঁজতে হবে। নাম্বার 4 ক্রাইটেরিয়া কি, আমি আগে কি বলেছিলাম, কোম্পানিটা খুব ছোট মার্কেট ক্যাপ হতে হবে, স্টকটা খুব ছোট মার্কেট ক্যাপ হতে হবে। তার সাথে সাথে কি হতে হবে, কোম্পানিটা যে সেক্টরে আছে সেই সেক্টরের অবশ্যই কোম্পানিটি হাইয়েস্ট সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ করতে হবে। কোম্পানিটা ছোট, আমি বলছি না কোম্পানিটা মার্কেট লিডার, কোম্পানিটা খুবই ছোট, কোম্পানিটার মার্কেট ক্যাপ খুবই ছোট, এবং কোম্পানিটা কিন্তু অন্যান্য যত কোম্পানি আছে বড় বড় তার থেকে কিন্তু অনেক লেস পপুলারও কম, মার্কেট ক্যাপও ছোট, কিন্তু কোম্পানিটি অবশ্যই সেই সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, হাইয়েস্ট প্রফিট গ্রোথ করছে এবং গাইডেন্সও সব থেকে বেটার দিচ্ছে। এইরকম আপনাকে কোম্পানি খুঁজতে হবে, স্মল ক্যাপ, সব থেকে ছোট কোম্পানি, কিন্তু কোম্পানিটি সেই সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, হাইয়েস্ট প্যাট গ্রোথ করছে এবং গাইডেন্সও ভালো দিচ্ছে। তারপরের ক্রাইটেরিয়া কি হতে হবে, যে কোম্পানি যে বিজনেস করছে, কোম্পানির সেলস গ্রোথ খুব বেটার করছে, তার সঙ্গে দেখতে হবে কোম্পানিটির প্যাট মার্জিন মানে অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়ছে কিনা। যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়তে না থাকে তাহলে কি হবে, যদি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কমতে থাকে তাহলে বুঝতে হবে কোম্পানির মধ্যে প্রাইসিং পাওয়ার নেই। মানে কোম্পানির যে কম্পিটিটার্স রয়েছে, কোম্পানির সেই সেক্টরের বাকি যাদের কম্পিটিটার রয়েছে, সেই পেয়ার্স গ্রুপ রয়েছে, তারা কিন্তু আপনার কোম্পানিটাকে চাপে ফেলে দেবে। মানে একটা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কখন হবে, যখন কোম্পানিটির প্রোডাক্টের ডিমান্ড সেক্টরের বাকি কোম্পানিগুলো থেকে বেটার হবে। অপারেটিং প্রফিট মার্জিন বাড়া মানেই কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড রয়েছে, মানে বাকি পিয়ার্সের তুলনায় কোম্পানি এগিয়ে আছে, মানে অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়ারও কিন্তু খুব ভাইটাল। যে অপারেটিং প্রফিট মার্জিন যদি না বাড়ে তাহলে কোম্পানির পক্ষে মার্কেটে টিকে থাকা মুশকিল। অপারেটিং প্রফিট মার্জিন মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো বিজনেসের ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং বিজনেস হোক, রিটেল বিজনেস হোক, এনবিএফসি হোক, যে কোনো কোম্পানির ক্ষেত্রে অপারেটিং প্রফিট মার্জিন
বাড়াটা কিন্তু খুব দরকার। যদি অপারেটিং প্রফিট মার্জিন না বাড়াতে পারে, সেই স্টকটা কিন্তু ফিউচারে মাল্টিব্যাগার হওয়ার চান্সটা খুব কম থেকে যায়। নাম্বার ওয়ান আমি কি বলছি না, প্রথমত কোম্পানিটা অবশ্যই স্মল ক্যাপ হতে হবে, ছোট কোম্পানি হতে হবে। নাম্বার টু কি বলেছিলাম, ভ্যালুয়েশনটা খুব সস্তা হতে হবে। মাল্টিব্যাগার স্টক হতে গেলে দুটো জিনিসই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আর্নিং গ্রোথ করতে গেলে কি হবে, আপনার ইপিএস এর গ্রোথ হবে, শেয়ারের আর্নিং পার শেয়ারটা বেড়ে যাবে। আর তার সঙ্গে যদি পি এর সস্তা থাকে, তাহলে পিরও কি হবে, রিরেটিং হবে, মানে ডাবল ইঞ্জিন স্টক হয়ে গেলে একদিকে পি রিরেটিং হচ্ছে, একদিকে ইপিএস গ্রোথ হচ্ছে, দুটো জিনিস একসাথে হয়, তখন কিন্তু একটা স্টক মাল্টিব্যাগার হয়। মানে স্টকটার ভ্যালুয়েশনটা আপনাকে সস্তা হতে হবে। নাম্বার থ্রি হলো বিজনেস মডেল। বিজনেস মডেলটি কি হতে হবে, সেকুলার হতে হবে, মানে যাতে সে কোনো গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্ট পলিসি, ইন্টারন্যাশনাল ইকোনমির উপরে ডিপেন্ডেন্ট হবে না, পুরো সেকুলার বিজনেস হতে হবে। আর কি হতে হবে, বিজনেস মডেল ইজি হতে হবে, যেন সেই বিজনেসটাকে অ্যানালাইসিস করাটা খুব সোজা হয়ে যায়। আচ্ছা, এরকম একটা বিজনেস হয়ে গেল রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জি, বা কোনো একটা মেটালের কোম্পানি, বা কোনো একটা অটো এনসিলারি স্টক, যাদের বিজনেস মডেল ক্লিয়ারলি বোঝা যায় না। সোলার পাম্পের স্টক, এই ধরনের স্টককে হোল্ড করাটা খুব মুশকিল, কারণ এদের আমার পক্ষে যেমন এই ধরনের স্টকগুলো অ্যানালাইসিস খুব কঠিন হয়ে যায়। রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, ইভি, এদের বিজনেস মডেল, এদের বিজনেসটা আমার কাছে সেকুলার মনে হয় না। এইসব বিজনেসগুলো কি মনে হয়, যে গভর্নমেন্ট অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট। এই জন্য আমি কিন্তু এইসব সেক্টর থেকে দূরে থাকি। আমার ভালো লাগে সিম্পল বিজনেস, চকলেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বা রিটেল বিজনেস, মল, জুয়েলারি বিজনেস, এনবিএফসি, কেবল, পেইন্ট, এই ধরনের বিজনেস, ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, এই ধরনের বিজনেসগুলো পুরো সেকুলার হতে হবে। তারপরের পয়েন্টটা কি, সেলস গ্রোথ। যদিও আমার কোম্পানিটি ছোট, সেই সেক্টরে মার্কেট লিডার না, সব থেকে বড় কোম্পানি না, কিন্তু তার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সেক্টরের বাকি কোম্পানির থেকে অনেক বেশি। নাম্বার ওয়ান হতে হবে, তাকে সেক্টরের সেলস গ্রোথ হাইস্ট হতে হবে এবং প্রফিট গ্রোথও হাইস্ট হতে হবে। তারপরে নেক্সট যেটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। মানে কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কোম্পানি যাতে অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়তে থাকে। আমার কোম্পানির সেলস গ্রোথটা বেড়ে যাচ্ছে, কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনটা কমে যাচ্ছে। তার মানে কি, তার মানে কোম্পানিকে ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে। যখনই একটা কোম্পানি ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি করা শুরু করে, তখন বুঝতে হবে ফিউচারে কিন্তু সেই কোম্পানির গ্রোথটা সাস্টেন করবে না। যখনই একটা কোম্পানি ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি করা শুরু করবে, তখন বুঝতে হবে যে সেই কোম্পানির যে গ্রোথটা রয়েছে সেটা ফিউচারে সাস্টেন করবে না। তার কারণটা কি, ডিসকাউন্ট দেওয়া মানে কি, তার মানে আপনার প্রোডাক্টের ডিমান্ডটা নেই। বাকি যারা কম্পিটিটর রয়েছে, তারা কিন্তু আমার থেকে বেটার প্রোডাক্ট বানাচ্ছে। কারণ অপারেটিং প্রফিট মার্জিন বাড়াটা একটা স্টকের কিন্তু মাল্টিব্যাগার হওয়ার পিছনে খুব একটা ইম্পর্টেন্ট কারণ। সবসময় ফলো রাখতে হবে যে কোম্পানির যাতে অপারেটিং প্রফিট মার্জিনটা না কমে। তারপরে আরো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেটা যদিও অনেক সময় স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। মানে একটা কোম্পানি প্রচুর সেলস গ্রোথ করছে, প্যাট গ্রোথ করছে, কিন্তু তার ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটি নেগেটিভ হয়ে যাচ্ছে। সেটা কিছুদিন ঠিক আছে, যখন একটা কোম্পানি এক্সপেনশন করতে থাকে না, একদম ইনিশিয়াল স্টেজ যখন কোম্পানি এক্সপেনশন করে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ায়, বা নতুন নতুন স্টোর খুলে, নতুন ব্রাঞ্চ খুলে, তখন কি তাদের প্রচুর আপফ্রন্ট কস্ট নিতে লাগে, তখন ওটা ক্যাশ ফ্লো কোম্পানির নেগেটিভ হতে পারে। তো দেখতে হবে এটা কোম্পানির গাইডেন্সটা এরকম দিচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে শুধু আমি দেখাচ্ছি রেজাল্টে আমার সেলস গ্রোথ এত, প্রফিট গ্রোথ এত, কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো, আমাদের ক্যাশ কিছুই নেই। যদি কোম্পানির কিছু ক্যাশই না থাকে, কোম্পানি কিন্তু ফিউচারে কিন্তু গ্রোথ করতে অসুবিধা হবে। আর যদি ক্যাশ ফ্লো না থাকে, কোম্পানি কি করতে লাগবে, ডেপ্ট, মার্কেট থেকে ঋণ নিতে হবে, ব্যাংক থেকে, অন্য সাথে ঋণ নিতে হবে। তারপর যদি কোম্পানির সেলস গ্রোথ একটু হ্যাম্পার্ড হয়ে যায়, তাহলে পুরো কোম্পানি ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে কোম্পানিকে কিন্তু ধীরে ধীরে, একটা স্মল ক্যাপ কোম্পানিকে ধীরে ধীরে কিন্তু তার ক্যাশ ফ্লোটাকে ঠিক করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্যাশ ফ্লো থাকা কিন্তু কোম্পানির কাছে খুব ইম্পর্টেন্ট। মোটামুটি এই কয়েকটি প্যারামিটার আপনাকে দেখতে হবে যখন আপনি কোনো মাল্টিব্যাগার স্টক সিলেকশন করবেন। এক হচ্ছে মার্কেট ক্যাপ, একদম ছোট হতে হবে, 500 কোটি, 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটি, হাইস্ট 5000 কোটি
এর উপরে কি হয়, এর উপরে যদি খুব বেশি মার্কেট ক্যাপ হয়ে যায় কোম্পানির, সেই কোম্পানির পক্ষে মাল্টিপ্লাই করা খুব কঠিন। মানে 1 লক্ষ কোটি টাকার কোম্পানি, তাকে কিন্তু 10 লক্ষ কোটি টাকা হওয়া মানে বিশাল ব্যাপার। আমি বলছি না হবেই না, কিন্তু হওয়া খুব কঠিন। কিন্তু একটা 2000 কোটি টাকার কোম্পানি, তার পক্ষে কিন্তু 25,000 30,000 কোটি টাকার কোম্পানি হওয়া খুব একটা কঠিন কাজ না। আর নাম্বারটা কি, ভ্যালুয়েশন। স্টকটির ভ্যালুয়েশন কিন্তু একদম সস্তা হতে হয়। পি, প্রাইস টু আর্নিং রেশিও। প্রাইস টু আর্নিং যত সস্তা হবে তত কিন্তু মাল্টিপ্যাকার হওয়ার চান্স বেড়ে যাবে। যদি একটা স্টক মাল্টিপ্যাকার কখনো, যখন তার পি গ্রোথ হচ্ছে প্লাস ইপিএস এর গ্রোথ হচ্ছে। তার মানে পি গ্রোথ নিতে গেলে আপনাকে কি করতে হবে, এরকম কোম্পানি খুঁজতে হবে যার পি, প্রাইস টু আর্নিং রেশিও খুব সস্তা। তার মানে স্টকটি এখন অতটা পপুলার নয়। আর নাম্বার 3 করতে হবে, স্টকটিকে অবশ্যই সেই সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ এবং হাইয়েস্ট প্যাট গ্রোথ করতে হবে। নাম্বার 4 কি হতে হবে, বিজনেস মডেল একদম সেকুলার লাগবে। যদি সেই বিজনেস মডেলটা কোনো গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্টের বাজেট বা ইন্টারন্যাশনাল ইকোনমি, দেশের উপরে ডিপেন্ডেন্ট না হয়, একদম সিম্পল বিজনেস, সেকুলার বিজনেস। মানে যে বিজনেস মডেলটা আপনি যদি কনকলটা পড়েন বা কোম্পানির পিপিডি পড়েন, যাতে আপনি সহজে বিজনেসটাকে অ্যানালাইসিস করতে পারেন। আমি যেরকম রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জি, এই ধরনের বিজনেসকে আমি ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারি না। এই জন্য আমি কি এইসব স্টক থেকে দূরে থাকি। বা পিএসইউ, ব্যাংক, রেলওয়ে স্টক থেকে আমি দূরে থাকি, কারণ এগুলো আমি ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারি। এই বিজনেসগুলোকে আমার সেকুলার মনেই হয় না, যে আমি এইসব স্টক থেকে আমি সবসময় দূরে থাকি। আর একটা কি দেখতে হবে, কোম্পানির ফিনান্সিয়াল হেলথ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কোম্পানি যদি লাগাতার নিজের হোল্ডিং, প্রমোটার সমানে নিজের হোল্ডিং কমে যাচ্ছে, এদিকে ব্যাংক থেকে সমানে কোম্পানি লোন নিচ্ছে, প্লাস কোম্পানির ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ধীরে ধীরে ট্র্যাক করতে হবে। যদিও অনেক সময় স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ কোম্পানির বেশিরভাগ কোম্পানির ক্যাশ ফ্লো নেগেটিভ থাকে, কিন্তু দেখতে হবে বাকি প্যারামিটারগুলো ঠিক আছে কিনা। মানে হয়তো অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে কিনা, প্রমোটার সমানে নিজের যাতে স্টেক সেল না করে, এইসব জিনিসও কিন্তু আমাদেরকে ধীরে ধীরে অবজার্ভ করতে হবে। বুঝে গেল, একটা মাল্টিব্যাগার স্টক বা একটা লাইফ চেঞ্জিং স্টক খুঁজতে গেলে আমাদের কি কি দেখতে হবে। কারণ আমাদের কিন্তু মাল্টিব্যাগার স্টক সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি যারা রিটেল ইনভেস্টার, আমরা তো 2 কোটি 3 কোটি টাকা মার্কেটে আসিনি। কেউ 5 লাখ নিয়ে এসছে, কেউ 10 লাখ নিয়ে এসছে, কেউ 15 লাখ নিয়ে এসছে। আমরা যদি মাল্টিব্যাগার স্টক খুঁজতে না পারি, না পাই আমাদের পোর্টফোলিওতে, তখন আমরা শেয়ার মার্কেট থেকে আমরা নিজেদের লাইফটাকে চেঞ্জ করতে পারবো না। মানে শেয়ার মার্কেট থেকে আমরা কোনো কেরিয়ার বানাতে পারবো না। এই জন্য মাল্টিব্যাগার স্টক খোঁজা খুবই দরকার। এবং আমি আমার চ্যানেলেও প্রচুর এরকম স্টক নিয়ে আলোচনা করেছি। এরপরে আমি ধীরে ধীরে কিছু মাল্টিব্যাগার স্টক নিয়ে আলোচনা করব। আজকে আমি যে ভিডিওটা বানালাম, মাল্টিব্যাগার স্টক আমরা কিভাবে সিলেক্ট করব। দেখুন, আপনারাও স্টাডি করুন মাল্টিব্যাগার স্টক কিভাবে সিলেক্ট করতে হয়। আপনারা এই পয়েন্টগুলো দেখুন, আপনারাও পেয়ে যাবেন লাইফ চেঞ্জিং স্টক বা মাল্টিব্যাগার স্টক। থ্যাংক ইউ।